ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ রূপকুণ্ড ট্রেক। আমরা পাথরনাচুনি বেস ক্যাম্পে সারা রাত ঝড় ও বৃষ্টির ভেতরে কাটালাম এবং পরদিন সকালবেলা আমাদের খুব ভোরে বেরোনোর কথা ছিল, যেহেতু আমরা এখান থেকেই সামিট করব। তো চলুন, সকালবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি। প্রচণ্ড বৃষ্টি ছিল, রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে আর এই কুকুরগুলো আমাদেরকে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে, হ্যাঁ, এবং আমাদের সেভও করেছে। ঠিক আছে, তো আমরা রেডি হয়ে গেছি। সকালবেলা রোদ্দুর উঠে গেছে। কিছু বলো? কি বলবো, সারা রাত প্রচন্ড বৃষ্টি, ভোরবেলা এসে বৃষ্টি কমলো 5টার পর, তারপরে এত সুন্দর একটা এখন পুরো রোদ্দুর। আর আমরা কালুবেনায়ক ওপর অবধি যাব, তারপর সামিট যদি ওপরওয়ালা চান তাহলে নিশ্চয়ই কমপ্লিট করব। ঠিক আছে, এইটা আমাদের ফুল টেন্ট, আর নিচেও একটা গ্রুপ আছে, সব কমপ্লিট করে ফেলেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। তো ভালোবাসা, আশীর্বাদ এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা যেন কমপ্লিট করে আসতে পারি। আমরা আমাদের ক্যাম্প সাইট ছেড়ে জাস্ট বেরোলাম, এখন রূপকুণ্ড সামিটের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের খুব ভোরে বেরোনোর কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপ ছিল, যার জন্য বেরোতে পারিনি। একটু দেরি করে হলেও আমরা বেরিয়েছি। খুব অল্প লোকই যাচ্ছি, বাকিটা ওপরওয়ালার হাতে। হর হর মহাদেব। আমরা অনেকটাই উপরে চলে এলাম। নিচের যে ক্যাম্প সাইট থেকে এখানকার ফরেস্ট অফিসের যে অফিসগুলো, সেখানে চলে এলাম। আগে এখানেই ক্যাম্প হতো, যদিও এখন আর এখানে কোনো ক্যাম্প হয় না। পাথরনাচুনি থেকে রূপকুণ্ড পর্যন্ত মোটামুটি চূড়ার আরোহণ শুরু হয়। এই অংশটা প্রায় 3 থেকে 4 কিলোমিটার এবং এটি ট্রেকের সবচেয়ে কঠিন অংশগুলোর মধ্যে একটা। এখান থেকেই অত্যন্ত খাড়া এবং পাথুরে পথ শুরু হয়। শীতকাল বা খারাপ আবহাওয়ায় বরফের ঢাল থাকতে পারে, যা পথ চলাচলকে আরও কঠিন করে তোলে। এই পথটা অতিক্রম করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। বুঝতেই পারছেন, আমরা অনেকটাই চলে এসেছি এবং খারাপ পথ ধরে জাস্ট রিচ বেয়ে ওপরের দিকে উঠছি। অনেকটা ওপরে ওঠার পর আমরা প্রথম পিক দেখতে পেলাম। আসুন নামগুলো শুনেন। सबसे जो इधर को दिख रहा है ना सर, जो ऐसा दिख रहा है सबसे फर्स्ट फ्रंट में नीलकंठ है सर। ठीक है, उसके बाद चौखंबा, ठीक है सर, चौखंबा उधर वाला सर। उसके बाद इधर को आता है आपका ये क्या बोलते हैं, ये पिंडारी, क्या बोलते हैं इधर, हाथी पर्वत, बंदर पूंछ, और इधर को दिखेगा बहुत आगे से दिखेगा हाथी पर्वत, बंदर पूंछ, ये चीजें दिखेंगी, और उधर और ज्यादा दिखेगी। ये एकदम ऊंचा वाला जो दिखाई दे रहा है नीलकंठ है। चौखंबा, फिर चौखंबा, हाँ हाँ, फिर आपका ये क्या बोलते हैं, चौखंबा हो गया। फिर यहाँ हाथी पर्वत, बंदर पूंछ, हाँ हाँ वही है, हाथी पर्वत, बंदर पूंछ, ये इस साइड उसको है। बाकी वो सेम उसका नीलकंठ का ही है। वो नाम क्या है मंदिर का? अच्छा, भगवती माता मंदिर। जय भगवती माता। চলো, এটা স্বর্গের সিঁড়ি, রং স্বর্গের সিঁড়ি। বুঝতেই পারছেন, আমরা একদম খাড়া ওপরের দিকে উঠছি। এখানে খুব বেশি থামার অবকাশ নেই, কারণ আমরা পাথরনাচুনি ক্যাম্প সাইট থেকেই সামিটের উদ্দেশ্যে যাচ্ছি, রূপকুণ্ড লেক সামিটের উদ্দেশ্যে যাচ্ছি। যদিও বেশিরভাগ ট্রাকাররা আগের ভাগু অবস্থাতেই নাইট স্টে করতেন এবং ভোরবেলা আর্লি মর্নিং রূপকুণ্ড ট্রেকিং করে, মানে সামিট কমপ্লিট করে আবার ফেরত আসতেন, কিন্তু আমাদেরকে এখান থেকেই করতে হবে। তবে আমরা যা বুঝেছি এখান থেকেও করা যায়। অতীতকালে পূর্ণার্থীরা এই পাথরনাচুনিতেই থাকতেন বা বিশ্রাম নিতেন। অনেক সময় পাথর ডিঙিয়ে বা নাচের ভঙ্গিতে পথ চলতেন, হয়তো এই জন্যই এই অঞ্চলটির নাম পাথরনাচুনি। পাথরনাচুনির চারিপাশের সুন্দর দৃশ্য খুবই সুন্দর, বিশেষ করে ত্রিশূল পর্বতের দৃশ্য এখান থেকে অসাধারণ লাগে। পাথরনাচুনি থেকে রূপকুণ্ড পর্যন্ত
চূড়ার আরোহণ শুরু হয়। আমরা কন্টিনিউ নীলকণ্ঠ পর্বত, চৌখাম্বা এগুলো দেখতে দেখতে ওপরের দিকে উঠে চললাম। जय शंभो, जय नीलकंठ पर्वत, जय हाथी पर्वत, जय चौखंबा, जय बंदरपूछ, जय बंदरपूछ। ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না, हमारा तो काम তবে ही है যতটুকু দেখাতে পারছি ये सब करना। বুঝতেই পারছেন এই ট্রেকিং এর পাথর নাচুনির পর থেকে ওপরের দিকে ওঠাটা অতটা সহজ নয়। বরফ যখন থাকে তখন এই পথে অতিক্রম করা ভীষণই কঠিন এবং ভয়াবহ বটে, কারণ পাহাড়ের ঢাল বরাবর যে রাস্তাটা গেছে সরু রাস্তা, এই রাস্তায় বরফ জমলে হাঁটাটা অত্যন্ত কঠিন। এই পথেই রন্টি স্যাডেল ট্রেকিংটাও হয়। याकूब ना यीशु यीशु আমরা চলে এলাম ছোট কালু বিনায়ক মন্দিরে। জয় বাবা গণেশ, জয় হোক। লাগলো, जय भोले। ओह, जय गणेश, जय गणेश। माफ करना, माफ कर दिया। पॉकेट तो पाচ্ছি না। देखिए दादा একটু সরেন, লাগবে একটুখানি। जय हो, जय हो, जय हो। পুরো সামিট কমপ্লিট করে সবাই সুস্থ সবল সুন্দরভাবে আমরা পৌঁছতে পেরেছি, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই নিচটা থেকে আমরা এসছি, ওই যে দেখা যাচ্ছে টেন্টগুলো, ওটাই ক্যাম্প সাইট। ওখান থেকে আমরা চলে এলাম বড় কালু বিনায়ক মন্দিরে। এই জাস্ট এটাই হচ্ছে মন্দির। এরপরেই এখানে টেন্ট হয়, কিন্তু এখন কোনো পারমিশন নেই, আমাদেরও পারমিশন নেই, কিন্তু আমরা দেখে বেরিয়ে যাব। এখান থেকেই নীলকণ্ঠ পর্বত এবং পুরো রেঞ্জ দারুণ দেখা যাবে। এটা কি পর্বত? এটা নীলকণ্ঠ তো না ত্রিশূল? আচ্ছা, এটা কি ত্রিশূল? চলো আমরা ত্রিশূলের সামনে চলে এসেছি। এটাই হচ্ছে কালু বিনায়ক মন্দির। গতকাল বিকেলেই পাথর নাচুনি ক্যাম্প থেকে আমরা যে শঙ্করধ্বনি পাচ্ছিলাম সেটা এখান থেকে আসছিল। যারা ভাগোয়াবাসা থেকে ফিরছিলেন তারাই এখানে শঙ্খ বাজিয়ে নিচের দিকে নামছিলেন এবং সেই আওয়াজটা শুনতে ভীষণ স্বর্গীয় স্বর্গীয় লাগছিল। আমরা পাহাড়ে যেখানেই যাই বা যে কোনো সামিট বা যে কোনো উচ্চতম স্থানে গেলেই আমরা আগে ভগবানের কাছে একটু প্রার্থনা করে নিই, যাতে আমাদের সমস্ত কিছুই সুন্দরভাবে হয়। ভগবান সেটা সমস্তভাবেই আমাদের সাহায্য করে থাকেন সর্বক্ষণ। তো আমাদের পুজো দেওয়ার প্রস্তুতি চলছে এবং পুজো দিয়ে আমরা তারপর এখান থেকে বেরোবো। हर हर महादेव। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। পুজো দেওয়া হয়ে গেলেও ত্রিশূলকে অনেকক্ষণ প্রাণ ভরে দেখলাম, যদিও মেঘের জন্য আমরা ঠিক সেই দৃশ্যগুলো পাইনি যেগুলো দেখতে চেয়েছিলাম।
তো তারপর আর বেশি সময় না কাটিয়ে আমরা ভাগববাসের দিকে এগিয়ে চললাম। আমরা কালু বিনায়ক মন্দির থেকে পুজো দিয়ে অনেকটা সময় কাটিয়ে আমরা ভাগববাসার দিকে যাচ্ছি। যদিও আমাদের ভাগববাসাতেই ক্যাম্প সাইট হওয়ার কথা ছিল, কিন্তু এখন পারমিশন নেই, তাই আমাদেরকে আজকেই রূপকুণ্ড সামিট করে আবার নিচে নামিয়ে আসতে হবে। তো এখন ভাগববাসার দিকে যাচ্ছি আমরা, এটাই হচ্ছে তার পথ। এরপরে রূপকুণ্ড। জানি না ভগবান কি আমাদের জন্য রেখেছেন, আশা করছি সব ভালোই করবেন উনি। আমরা সবাই সুস্থ সবল সুন্দরভাবেই ঘুরে আসব। দেখছেন এই রাস্তাতেই বরফের ব্যাচগুলো আছে, এগুলোকেই ক্রস করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সঙ্গে থাকুন। এইরকম বরফের প্যাচের ওপর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে ভাগববাসা অবধি। জানি না রূপকুণ্ড অবধি রো ফিক্স করতে হয় নাকি, এভাবেই আমাদেরকে যেতে হবে। এরপরে দরকার হলে মাইক্রো ক্র্যাম্পন বা ক্র্যাম্পন লাগাতে হতে পারে। ওইটা হচ্ছে ভাগববাসা ক্যাম্প। ওখান থেকে 3 কিলোমিটার ওপরে গেলে সব জল যাচ্ছে বরফ বলে, তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আপনারা যারা নেক্সট আসবেন তারা পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে আসবেন। बहुत बढ़िया है, बहुत बढ़िया है। यीशु ने हमको बोला था रूपकुंड कंप्लीट करवा के छोड़ेगा। थैंक यू। वो कर देंगे, हो जाएगा भगवान की कृपा से। রূপকুণ্ড মূলত রহস্যময় হ্রদ বা কঙ্কাল হ্রদ নামে পরিচিত। এর কারণ হলো যখন লেকের বরফ গলে যায় তখন এখানে শত শত মানুষের কঙ্কাল দেখা যায়। এই কঙ্কালগুলির উৎস নিয়ে বহু বছর ধরে গবেষণা চলছে এবং নানা রকম কিংবদন্তিও প্রচলিত আছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই কঙ্কালগুলো প্রায় 9ম শতাব্দীর, এবং এখানে যে মানুষের কঙ্কাল বা দেহাবশেষগুলো পাওয়া গেছে সেগুলো বিভিন্ন উৎস থেকে আসা। আমরা প্রায় ভাগববাসা বেস ক্যাম্পে পৌঁছে গেছি। অনেক কথাই আটকে যাচ্ছে। এটা ওপরের রেঞ্জটা, আমরা ভাগববাসা ক্যাম্প সাইটে প্রায় পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন পাথরগুলো সব খোলা খোলা। সেখানেই হয়তো ক্যাম্প সাইট হতো, বাট এখন অ্যাবান্ডেন্ড। আবার যখন পারমিশন দেবে তখন হয়তো আবার পরিপূর্ণভাবে হবে। এ যেন পুরো স্বর্গ। ভগবান বোধহয় নিশ্চয়ই এখানেই থাকেন। কোনো কারুকার্য নেই, সব ভগবানের নিজের তৈরি কারুকার্য। আপনারা সাথে থাকুন, দেখতে পাবেন সব কিছুই, সব ইনফরমেশন দেব। জার্নি উইথ মহাজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।
আপনাদের এইটুকু ভালো লাগা ভালোবাসাই আমাদের চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে বা বাধ্য করবেই। সকালবেলা আমরা কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, এখন ভগবানের অসীম কৃপা এইরকম জল বেরোচ্ছে পাথরের মধ্যে দিয়ে ছোট ছোট প্যাচে। মেঘের খেলা চলছে কন্টিনিউয়াসলি। ভাগুয়াবাসা রূপকুণ্ড ট্রেকিংয়ের সব থেকে উঁচু ক্যাম্পসাইট। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 14,100 ফুট বা 4,300 মিটার। এখানে সাধারণত এক রাত ক্যাম্প করে শরীরকে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়া হয়, যেটাকে অ্যাক্লামেটাইজেশন বলা হয়। ভাগুয়াবাসার আবহাওয়া সব সময় ঠান্ডা থাকে এবং এখানে অক্সিজেনের মাত্রা ভীষণ কম থাকে। উচ্চতাজনিত সমস্যা এখানে হতেই পারে, তাই যথাযথ ব্যবস্থা নিয়ে আসবেন বা সেই সমস্ত গ্রুপের সাথে আসবেন যারা সেই সমস্ত ইকুইপমেন্ট আপনাদেরকে প্রোভাইড করবেন। দেখতেই পাচ্ছেন এবং আওয়াজটাও পাচ্ছেন যে আমাদের শ্বাস প্রশ্বাস হাঁটতে হাঁটতে কি ভীষণ হাঁপিয়ে যাচ্ছি। যদিও কালুবিনায়ক থেকে ভাগুয়াবাসা নিচের দিকেই নামতে হয়। হর হর মহাদেব। আমরা অবশেষে পৌঁছে গেলাম ভাগুয়াবাসা ক্যাম্পসাইট। ভাগুয়াবাসা ক্যাম্পসাইট। আমার কথা হয়তো জড়িয়ে যাচ্ছে কারণ এখানে টেম্পারেচার মাইনাসেরও নিচে। সো দিস ইজ ভাগুয়াবাসা। আমাদের এখানেই থাকার কথা ছিল গতকাল, তো আমরা এখানে থাকতে পারিনি, তার আগেই ছিলাম। তো আজকে সকালবেলা আমরা ওখান থেকেই সামিটের উদ্দেশ্যে বেরিয়েছি। বুঝতেই পারছেন নিঃশ্বাস কিভাবে যাচ্ছে। এটা খুব কঠিন ট্রেকের ভেতরেই পড়ে। চারিপাশে কুয়াশা, মেঘ, রোদ্দুর, প্রকৃতির খেলা কি অসম্ভব সুন্দর। হর হর মহাদেব। हो मेरा भोला है भंडारी, करे नंदी की सवारी, शंभुनाथ रे ओ शंकर नाथ रे। हो घोड़ा वांग रगड़ के बोली, तेरे साथ है भूतों की टोली, शंभुनाथ रे ओ शंकर नाथ रे। এটাই হচ্ছে ভাগুয়াবাসা ক্যাম্পসাইট। অ্যান্ড দিস ইজ রং। ছেলেটা রং না, নামটা রং। ও হিচ হাইকিং করে এবং অল ইন্ডিয়া মোটামুটিও কমপ্লিট হয়েছে, নেপালও কমপ্লিট হয়ে গেছে। সাইকেলিং করে, ট্রেকিং চলছে, ক্লাইম্বিং। দাদা আর কি কি করেন আপনি একটু যদি বলেন আমার ভিউয়ার্সদের জন্য? হ্যাঁ একটু একটু বলুন না, দাঁড়িয়ে বলুন না। হ্যাঁ কোথায় কোথায় করেছেন আর কোথায় কোথায় টোটাল হাইজাইকিং করে? অল ওভার ইন্ডিয়া কমপ্লিট। কতদিন করলেন? 1 বছর 2 মাস। আপনার মোটামুটি খরচের, জানি খরচ বলা যাবে না, তাও মোটামুটি একটা মন্দিরে খেয়ে, তারপর কিছু কিছু এরকম ট্রেকারদের সঙ্গে হেল্প নিয়ে, তারপরে লোকে অনেকটা হেল্প করেইছে, কিছু কিছু তাদের তো হেল্প বলা যায় না। বেশিরভাগ আমাদের ভারতবর্ষতে মন্দিরে ভরা, যেখানে যাবে একদম পাঞ্জাবে গেলে গুরুদুয়ারায় ভরা। খাওয়ার নিয়ে কোনো চিন্তা নেই। আপনি স্টার্ট করেছিলেন কোথা থেকে আর শেষ করলেন কিভাবে? এই স্টার্ট করেছিলাম বাংলাদেশ থেকে, মানে প্রথম আমার বাড়ি বালি থেকে, প্রথম গেছিলাম বনগা বর্ডার থেকে গিয়ে বাংলাদেশ থেকে মেঘালয় বর্ডার থেকে বেরিয়ে তারপরে যাই হচ্ছে নেপাল। ওইখান থেকে নেমে পুরো ভারতবর্ষ ঘুরতে 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 আবার আমি বাড়ি ফিরে আসি। ওকে, আপনি সঞ্চিত দাকে চেনেন? হ্যাঁ সঞ্চিত চিনি। সঞ্চিত দাকে আমিও খুব ভালো চিনি, আমার সাথে খুব ভালো পরিচয় আছে। উনি বাংলাদেশ ট্রিপটা আমরা ওনার সাথেই ছিলাম বনগাঁ অবধি। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমাদের রূপকুণ্ড, ফাইনালি রূপকুণ্ড আমরা সামিট করে আসবো। ওকে, একদম আমি আছি। অনেক কষ্টের পর আমরা ভাগুয়াবাসা পৌঁছে গেছি। এটাই হচ্ছে ভাগুয়াবাসা ক্যাম্পসাইট। কিন্তু আমাদের দুজন শেরপা বা আমাদের গাইড ওপরের দিকে গেছে
তারা দেখতে, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে নতুন বরফ পড়েছে। তো আমরা যেতে পারবো কি না আমাদের আলোচনা চলছে, দেখা যাক। ভগবান নিশ্চয়ই আমাদেরকে নিয়ে যাবেন, কারণ এ পথে তো বারবার আসা যায় না। তো চেষ্টা চলছে, বাকিটা ভগবানের উপরেই ছাড়লাম। তো ওয়েদার এখনও ভালো আছে, তবে মাঝে মধ্যেই প্রচণ্ড পরিমাণে মেঘ চারিদিক থেকে ঘিরে আসছে। নিচ থেকেও মেঘ উঠছে, ওপর থেকেও মেঘ আসছে, এবং মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে। এবং আমাদের টাইমিং মোটামুটি ঠিক আছে। যদি আমরা এখান থেকে সামিট কমপ্লিট করতে পারি, তাও মোটামুটি আমাদের ক্যাম্প সাইট পাথরনাচুনিতে 4:30-5টার ভিতরে ফিরে যেতে পারবো। কি কেমন লাগছে? এখান থেকেই রাত্রেবেলা সামিটটা শুরু হয়, কারণ রাত্রেবেলার দিকটা হয় 2-2:30-এর পর থেকে, কারণ রাত্রেবেলা বরফ গলে কম। ঠিক আছে, দেখা যাক তারা ফিরুক। তবে আমরা ওটা না করতে পারলেও আরো একটু एक जगह है छिड़िया नाक करके, वहाँ पे जब माता ने रेस्ट किया, अपना नाक छेड़ा, नथ डालने के लिए ना नाक छेड़ा, तभी उस जगह का ना छिड़िया नाक है। नाक का अर्थ नाक छेड़ा। और एक दूसरा चीज है, कैलाश के लिए माता जा रही थी, तो माता के साथ सांप होता है, सांप देवताओं वालों का सांप जाता है। तो उन्होंने, माता ने बोला इससे ऊपर कुछ नहीं मिला आपको, इससे यहाँ से नीचे निकल जाओ। এখানে দাঁড়িয়ে আছি, ওই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে রূপকুণ্ড লেক, ওখানেই। তো আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন মেঘ এবং বৃষ্টিও শুরু হয়েছে সাথে। এবং আমাদের গাইড ও শেরপারা ফিরে এসছে, তারা বলছে যেতে পারবেন না। আমাদের রোপও কিছুটা ফিক্স হয়েছিল, তো তারপরে অনেকেই যেতে পারলেন না। তো যার জন্য রিস্ক আছে, নতুন বরফ পড়েছে, সেই জন্য আমরা আর এগোতে পারলাম না। তবু আলোচনা চলছে। আমরা ছেনিয়ার আগ অবধি মোটামুটি আরও 1 থেকে 1.5 কিলোমিটার অবধি আমরা উপরে গেলাম। সেসব ভিডিও আর তোলা হয়নি, কারণ বুঝতেই পারছেন এরপরেই আকাশ আরও মেঘ করে এলো। বুঝতেই পারছেন এই রকম কালো হয়ে এসছে। তো যার জন্য আমরা আর রূপকুণ্ড ট্রেক কমপ্লিট করতে পারলাম না। তো এই অবধি আমাদের রূপকুণ্ড ট্রেক ছিল, এরপরে ফেরার পালা। তো এইভাবেই আমরা আস্তে আস্তে ছেনিয়ানাক থেকে ফিরে এলাম। এরপর কালবিনায়কে আরও কিছুটা সময় থেকে নিচের দিকে নামতে শুরু করলাম। ভগবতী মাতা মন্দিরের ঠিক নিচে এই রকম বেশ কিছু গর্ত আছে, যেগুলো কোনো প্রাকৃতিক গর্ত নয়। কথিত আছে অসুরদের সঙ্গে যখন দেবতাদের যুদ্ধ হয়, তখন এই গর্তগুলো হয়েছিল। তারপর এগুলো দেখে আমরা আস্তে আস্তে আমাদের ক্যাম্পে, পাথরনাচনি বেস ক্যাম্পে ফিরে এলাম। এবং পাথরনাচনি বেস ক্যাম্পে আমরা যখন ফিরলাম, তখন বেশ রোদ্দুরই ছিল, এবং আস্তে আস্তে চারিদিকটা মেঘে ঘিরে আসতে শুরু করলো। বেশ কিছু পিক আমরা দেখতেও পাচ্ছিলাম, তবে আস্তে আস্তে ঝড়ও উঠল, এবং সেই দৃশ্যও আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তবে আমাদের এই পুরো জার্নিটাই বেশ অ্যাডভেঞ্চারাস ছিল। হ্যাঁ, আমরা হয়তো রূপকুণ্ডের স্ক্যালিটন দেখতে পারিনি বা লেকটাও দেখতে পারিনি, তাতে কি আছে। এবং আমরা ডিসাইড করলাম নেক্সট আমরা রন্টি স্যাডেল করব, কারণ এ পথেই রন্টি স্যাডেল যেতে হয়। তখন আমরা আবার রূপকুণ্ড লেকটা দেখেও ফিরতে পারব। তো অনেকটা সময় আমরা প্রকৃতিকে দেখছিলাম, এবং মেঘের খেলা, রোদ্দুরের খেলা, এগুলো দেখতে দেখতে রাতের খাবার প্ল্যানিং চলছিল। কি করব, ওদের খাবার আর ভাল লাগছিল না। আগামী দিন ফিরেই যেতে হবে, নিচে নামতে হবে। তাই আমরা ঠিক করলাম আজকে রাতের খাবার আমরা নিজেরাই রান্না করব। তো আমরা একটু কাটাকাটি শুরু করলাম, এবং তারপর মেঘ পুরো ঘিরে এলো, এবং আমরা আমাদের কিচেন টেন্টে গিয়ে সে সমস্ত কিছু রেডি করতে শুরু করলাম। দেখুন কি পরিমাণে মেঘ আমাদেরকে ঘিরে ধরেছে। তো আমাদের রাতের খাবার ছিল খিচুড়ি এবং ভাজা। আজকে আমাদের সামিট মোটামুটি কমপ্লিট, পুরো বলবো না। হওয়ার পরে আমরা, এটা জায়গাটার নাম পাথরনাচুনিতে আমাদের ক্যাম্পিং চলছে। তো আমরা একটু খিচুড়ি, একটু আলু ভাজা উইথ ক্যাপসিকাম, টমেটো আর মটর, এগুলো দিয়েই চলছে। কালকে আমরা নিচে নেমে যাব 1-এ। थोड़ा टेस्ट भी कर लेना। তো চলছে, দেখা যাক কতদূর কি হয়, কারণ এত হাই অল্টিটিউডে এটা কত হবে, 5000
না না 5,000, সরি ভুল বলছি। 13,000 ফুট অল্টিটিউডে আমাদের রান্না কেমন হবে জানি না, বাঙালি স্টাইলে চলছে। আমি মিটার বলতে চাইছিলাম আর কি, ওই জন্য। চলছে রান্না, ফাইনালি কিরকম খেলাম সেটা জানাবো। সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ আমরা খেয়ে নিলাম এবং এদিনও সারা রাত প্রচণ্ড বৃষ্টি হলো। তো এই ব্লগে এ পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে।